এই অনুষ্ঠানটা গাছতলায় দাঁড়িয়ে করতে রাজি হব কিনা। তো সেজন্যই এটা হলো আমাদের রিসোর্স ইউজের বিষয়। এখন ক্লাইমেট চেঞ্জে যখন রিসোর্স আসবে, সেই রিসোর্স আমাদেরকে যদি আমরা প্রস্তুতি আগে না নিই, আমাদের বিধ্বংসী ক্ষমতাকে অধিকতর শক্তিশালী করবে। খুব ছোট্ট এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো, এখানে যারা আছেন অনেকেই সুন্দরবনের সাথে পরিচিত, সুন্দরবন বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্টের সাথেও অনেকে পরিচিত আছেন। সুন্দরবন বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্টটা চালু হওয়ার পর, প্রজেক্ট চালু হওয়ার আগে আমাদের হাতে রিসোর্স ছিল না, সো আমরা তেমন কিছু করতে পারিনি। যখন প্রজেক্টটা আসলো তখন আমরা বললাম যে টাকা খরচ করতে হবে। টাকা খরচ করতে হবে কি করে? সুন্দরবনে অনেক জায়গা আছে যেখানে গাছের সংখ্যা কম আছে, চারা হচ্ছে না যথেষ্ট, সেখানে গাছ লাগাতে হবে। শুরু হলো গাছ লাগানো। গাছ লাগায় সেই গাছকে প্রোটেকশন দিতে হবে কিসের এগেইনস্টে? হরিণ থেকে। হরিণ থেকে প্রোটেকশন দিতে হলে কি করতে হবে? ফেন্স করতে হবে। ফেন্স দেওয়া হলো। আমরা তখন দেখেছি যে যেসব জায়গায় গাছ লাগানো হয়েছে প্রতি হেক্টরে মাত্র 500টা চারা লাগানো হয়েছে। 500 চারাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রায় 90,000 চারা কাটা হয়েছে ফেন্স দিতে। যদি ওই টাকাটা না আসতো তাহলে আমার 500 চারা লাগানো হতো না, 500 চারাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার 90,000 চারা কাটতে হতো না। এজন্য রিসোর্স যদি ওই বানরের কাছে মুক্তার মতোই, এবং আমাদের হাতে যখন রিসোর্স আসবে আমরা যদি প্রিপেয়ার না হই, এটা অত্যন্ত বিধ্বংসী ভাবে ব্যবহার হতে পারে। এখন প্রিপেয়ারনেস এর কথা আসছে। প্রিপেয়ারনেস এর কথা যখন আসে তখন আমরা বলি যে লোকাল প্রতিষ্ঠানগুলো প্রিপেয়ার করতে হবে, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এখানে একটা লিড নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত। আমরা অনেকে নিজেদেরকে বিশেষজ্ঞ বলেও দাবি করি, আবার বিশেষজ্ঞ লাগালে খুব খুশি, বললে কেউ খুব খুশি হই, কিন্তু আসলে বাংলাদেশে ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ বিশেষজ্ঞই বিশেষভাবে অজ্ঞ। এর জন্য তারা ব্যক্তিগতভাবে খুব বেশি দায়ী নয়। তার কারণ হলো আমরা বলি আমরা এই চাই, এই নলেজ চাই, কিন্তু নলেজ উইদাউট রিসোর্স ইনপুট নলেজ আসে না। আমরা যতগুলো প্রকল্প দেখবো, উন্নয়ন প্রকল্প দেখবো, আমরা দেখি না যে রিসার্চের জন্য ইনপুট আছে কিনা। যখন রিসার্চের জন্য কিছু ইনপুট দেওয়া হয়, যেমন এখন এই যে ক্লাইমেট ফান্ড থেকে কিছু প্রজেক্ট চাওয়া হয়েছে, সেখানে আছে, সেখানেও কিছু শর্ত আছে, যে শর্ততে বলা হয় যে মেজর কোনো ইনফ্রাস্ট্রাকচার করা যাবে না, মেজর কোনো রিসার্চ ফ্যাসিলিটি ডেভেলপ করা যাবে না, মাইনর ইকুইপমেন্ট কেনা যেতে পারে। মাইনর ইকুইপমেন্ট কিনে রিসার্চ হয় না। এখানে গভর্নমেন্টের এমন কোন প্রকল্প থাকে না, বা যারা কাজ করেন তারাও ভাবেন না যে ইউনিভার্সিটি গুলোকে স্ট্রং করা হোক, তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেওয়া হোক, তাদেরকে কাজ করার সুযোগ দিয়ে তারপর বলা হোক যে রেজাল্ট দাও। সেটা হয় না। এখন সেটা যখন হবে না, রিসোর্স আসবে, তখন কি হবে? এটা বলছেন আমরা অত ওই টাকা খরচ করতে পারিনি, এগুলো ব্যর্থতা। ঠিক আছে, তারপরেও আমি মনে করি যে আমরা সৌভাগ্যবান যে আমরা ব্যর্থ হয়েছি টাকা খরচ করতে। কারণ টাকা খরচ করার উপযুক্ত না হয়ে যদি টাকা খরচ করতাম, তাহলে যদি ক্লাইমেট চেঞ্জ সত্যি হয়ে থাকে সেখানে আরো আমরা সর্বনাশ করতে পারতাম। সো ইউনিভার্সিটি গুলোকে রেডি করার চিন্তা করেন। আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে আরো বিতর্ক আছে। আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কি হবে ইত্যাদি ইত্যাদি ভাবছি, এটা নিয়ে আসলে আমি কিছুটা পড়াশোনা করে টোটালি কনফিউজড এই কারণে যে বাংলাদেশ সারফেস ওয়াটার মডেলিং সেন্টারের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের এখানে জোয়ারের উচ্চতা বেড়েছে 75 সেন্টিমিটার। 75 গত দশকে 75 সেন্টিমিটার জোয়ারের উচ্চতা বেড়েছে। তাহলে তো আমরা অলরেডি প্লাবিত হয়ে থাকার কথা। আনফরচুনেটলি আমরা হইনি। চলে আসেন স্যার, তো এক্সকিউজ মি, 75 সেন্টিমিটার যদি জোয়ারের উচ্চতা বেড়ে থাকে আমরা প্লাবিত হওয়ার কথা ছিল, কিন্তু ফরচুনেট যে আমরা এখনো প্লাবিত না। যদি প্লাবিত হতো তাহলে যদি সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বাড়তো,
যে অনুযায়ী ফোরকাস্ট আছে সে অনুযায়ী বাড়তো, তাহলে আমাদের সুন্দরবনের নিচে চর পড়ার কথা না। কিন্তু বাস্তবতা হলো নিচে চর পড়ছে। আপনারা যারা সুন্দরবনে যান, সুন্দরবনের দক্ষিণ পূর্ব অংশে ডিমের চর পক্ষীর চর এক হয়ে গেছে। যেখানে আমি বছর 7 আগে যখন যাই তখন আমি ওর মাঝখান দিয়ে লঞ্চ নিয়ে গেছি, আর বছর 4 আগে যখন যাই আমি স্পিড বোট নিয়ে ঢুকতে পারি। মান্দারবাড়িয়ার নিচে পুটনি আইল্যান্ড নিচে চর পড়ছে। যদি সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে থাকে তাহলে তো এখানে চর পড়ার কথা ছিল না, এখানে বরং আরো কিছু জায়গায় ডুবে যাওয়ার কথা ছিল। তো এইটা নিয়ে কিন্তু আমাদের কনফিউশন আছে। এই কনফিউশন গুলো আমাদের তাড়ানোর জন্য চেষ্টা করা উচিত। আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের সমন্বিত প্রক্রিয়া দরকার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সমন্বিত প্রক্রিয়ার সাথে আগে যদি আমরা ইনফরমেশন জেনারেশন, রিসার্চ ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট এবং সর্বোপরি ইকোসিস্টেম জানার চেষ্টা না করি, তাহলে আমাদের সাবধান হতে হবে রিসোর্স ব্যবহারে, রিসোর্স আনায়। আমরা রিসোর্স আনতে যেয়ে যেন বিপদ ডেকে না আনি। সবশেষে আমি স্মরণ করছি আজকের এই অনুষ্ঠান যাকে স্মরণ করার কথা, দীপক কামাল আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সহকর্মী, এবং তার সাবজেক্ট ছিল ফিশারিজ, আর আমার সাবজেক্ট, আমার এরিয়া অফ ইন্টারেস্ট হলো সুন্দরবন। সো আমরা দুজনেই ইনফরমেশন এক্সচেঞ্জ করতাম, ইনফ্যাক্ট এক জায়গায় থাকতাম। তাছাড়া পূর্ব পরিচয়ের সূত্র ধরেও অনেক কিছু ছিল, সম্পর্ক ছিল। আমি খুশি হব যদি খুলনার সুশীল সমাজ ক্লাইমেট চেঞ্জ নিয়ে আরো চিন্তা ভাবনা করে তারা বর্তমান জোয়ারে গা না ভাসিয়ে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের পরবর্তী পুরুষের ভবিষ্যতের জন্য আরো চিন্তা ভাবনা করে সুদূর প্রসারী কোন প্রকল্প নেন, তাহলে খুশি হব। ধন্যবাদ সবাইকে। সারগর্ভ আলোচনার জন্য।